তিন বিষয়ে পরীক্ষা নেওয়ায় বাকি বিষয়গুলো চর্চার বাইরেই থেকে গেছে এসএসসিতে উত্তীর্ণদের। ক্ষতি পুষিয়ে নিতে উচ্চ মাধ্যমিকে ভর্তির আগে বিশেষ মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ। বিভিন্ন শর্তের বেড়াজালে সুযোগ নিতে ব্যর্থ অনেকে, আবারও ধরপাকড়ের শঙ্কায় প্রবাসী বাংলাদেশিরা। খ্রিস্টীয় নতুন বছর বরণে দেশে দেশে প্রস্তুতি। করোনার কারণে সীমিত ইউরোপের আয়োজন। ঢাকায় উন্মুক্ত স্থানে করা যাবে না 31st নাইটের অনুষ্ঠান। ভোরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। কেবল তিন বিষয়ে পরীক্ষা নেওয়ায় বাকি বিষয়গুলো চর্চার বাইরেই থেকে গেছে এবছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের। এতে শিক্ষার্থীদের ক্ষতি কাটিয়ে নেয়ার বিষয়েও চিন্তিত অনেকে। উচ্চশিক্ষায় প্রবেশের আগেই তাদের ব্যাপারে বিকল্প কৌশল গ্রহণের পরামর্শ শিক্ষাবিদদের। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের হলে ফেরানোর মাধ্যমে 1.5 বছরের অচলায়তন কাটে দেশের শিক্ষা ব্যবস্থায়। সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ 3টি বিষয়ের ওপর অনুষ্ঠিত হয় এবারের এসএসসি পরীক্ষা। তবে ফলাফলে গ্রেডিং হয়েছে সব বিষয়ের ওপর। কিন্তু কিভাবে? উত্তরে জানা গেল সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে জেএসসির ফলাফলের উপর ভিত্তি করে প্রকাশ করা হয় শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ ফলাফল। শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন বিদ্যালয় থেকে বিচ্ছিন্ন থাকলেও অনলাইনে শিক্ষকদের নিরলস চেষ্টার কারণেই এই ফলাফল। এর পাশাপাশি শিক্ষার্থী এবং অভিভাবকদের আগ্রহ বড় নিয়ামক হিসেবে কাজ করেছে। করোনার কারণে তো আমাদের বিশ্বের সবাই কম বেশি আমরা আমাদের স্টুডেন্টরা ডিপ্রাইভ ছিল, সেই হিসাবে আমাদের বাচ্চারা তো অনলাইন ক্লাস পেয়েছে। খুব ভালোভাবে অনলাইন ক্লাস আমাদের শিক্ষকরা নিয়েছেন। এরপরে যখন স্কুল খুললো তখন আমাদের শিক্ষার্থীরা অনেক আনন্দ নিয়ে স্কুল এসেছে। প্রত্যেকটা বাচ্চা বলেছে আমাদের ভালো লাগছে। অচলাবস্থা কাটায় যেমন স্বস্তি ফিরেছে, তেমনি দুশ্চিন্তাও রয়েছে মহামারীকালের শিক্ষার্থীদের নিয়ে। যদিও ফলাফল আকাশচুম্বী, তবুও সব বিষয়ের ওপর মূল্যায়ন না হওয়ায় ক্ষতি হয়েছে অনেক। শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে এইচএসসির পাঠদান শুরুর আগে ক্ষতিপূরণ ক্লাস নেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। প্রাক এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের কারিকুলাম শুরু হওয়ার আগেই তাদেরকে 2 সপ্তাহ 3 সপ্তাহের একটি ওরিয়েন্টেশনের ক্লাস নেওয়া, বিশেষ করে ভাষার শিক্ষার উপর এদেরকে একটা কমন কারিকুলামের অধীনে নিয়ে আসা। যে কিছু কিছু দুর্বলতা আছে বলে যা আমাদের শিক্ষাবিদরা যদি মনে করেন, সেইটা সংশোধনের জন্য রেমেডিয়াল ক্লাস যেটাকে বলা হয়, সেই রেমেডিয়াল ক্লাসগুলো নিতে পারেন তারা। উচ্চতর শিক্ষায় প্রবেশের আগে কোনোভাবে এই শিক্ষার্থীরা যেন পিছিয়ে না থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখার কথা বলছেন এই শিক্ষাবিদ। কিছু কিছু দুর্বলতা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। অনলাইনে পাঠদানের সর্বোচ্চ গুরুত্ব দেয় মাধ্যমিকে দেশ সেরা হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। পাশাপাশি ছিল শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের মনোযোগ আর অভিভাবকদের তদারকি। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে নবীন এ বোর্ড কিভাবে শতকরা পাশের হারে শীর্ষস্থান দখল করলো, এ প্রশ্নের উত্তর খুঁজেছেন সাদিকুর রহমান আর ছবি তুলেছেন হোসেন আলী। 100 জনের মধ্যে যদি 97 জনের বেশি শিক্ষার্থী শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ মাধ্যমিক পরীক্ষা উতরে যান, তাহলে বেদনাও শতকরা হিসেবে আনন্দের কাছে হার মানে। তারই প্রকাশ এই বাঁধভাঙা আনন্দ। করোনার চোখ রাঙানি, অনিশ্চয়তা ও আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে 18 মাসের স্থবিরতা ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের 9টি শিক্ষা বোর্ড জুড়েই। তবে ময়মনসিংহ বোর্ডের সামনে ছিল সবচেয়ে নবীন হওয়ার চ্যালেঞ্জ। পরীক্ষা শেষের 1 মাসের মাথায় অন্যান্য বোর্ডের সাথে তাল মিলিয়ে ফলাফল দেওয়ার পাশাপাশি ময়মনসিংহ হয়েছে দেশসেরা শিক্ষা বোর্ড। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, সম্মিলিত চেষ্টায় মিলেছে এ ফল। আমরা খুবই আনন্দিত যে ময়মনসিংহ পাশের হাট থেকে এগিয়ে আছে। অনলাইনে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে তার সাহায্যে আমরা অনেকটা মেকআপ করেছি। অভিভাবকগণ সচেতন, শিক্ষার্থীরা যথেষ্ট পরিশ্রম করেছে। তো সব মিলিয়েই আসলে এই চমৎকার রেজাল্টটি হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের। অনলাইন ক্লাসের মাধ্যমে অধিদপ্তর কর্তৃক জারিকৃত অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা কিন্তু শিক্ষার্থীদের সেই সংক্ষিপ্ত সিলেবাসগুলো সম্পূর্ণ করতে পেরেছি। বোর্ড কর্মকর্তারা জানালেন, নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফল বরাবরই ভালো হয়। তার উপর ছিল অনলাইন ক্লাসের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টি। তাদের বেসটা বা শিকড়টা খুব জোরালো ছিল বলেই হয়তোবা তারা আজকে সুন্দর একটা আমরা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে যে মার্কসটা নিয়ে এসেছি এবং যে ফলাফলটা দিয়েছি, তারা সেই রেজাল্টই পেয়েছে। অনেক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলোর
মাধ্যমে প্রতিযোগিতা মুখর সবসময় একটি শিক্ষা বান্ধব পরিবেশ বজায় থাকে ময়মনসিংহে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবার 1,32,972 জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পাশের দিক থেকে সর্বোচ্চ স্থান অধিকার করার পাশাপাশি এই বোর্ডের 10,092 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। এবার এসএসসির ফলাফলে সব বোর্ডের চেয়ে পিছিয়ে আছে বরিশাল। গড় পাশে এই বোর্ডের হার 90.10। শিক্ষা বোর্ড বলছে করোনা পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী বই বিমুখ ছিল, এ কারণে ফল কিছুটা খারাপ হয়েছে। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। পরিসংখ্যান বলছে বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার 2019 সালে ছিল 77.14%, 2020 সালে তা বেড়ে দাঁড়ায় 79.70% এবং এবছর তা 90.19। তারপরও দেশের 9টি শিক্ষা বোর্ডের মধ্যে বরিশাল বোর্ডই সবচেয়ে পিছিয়ে। বিভাগের 6 জেলার মধ্যে ফলাফলে এগিয়ে পিরোজপুর এবং তলানিতে রয়েছে ভোলা জেলা। শিক্ষার্থী অভিভাবকরা জানান করোনা মহামারী পড়াশোনায় ব্যাঘাত ঘটিয়েছে। শহরের শিক্ষার্থীরা যতটাও বা অনলাইনে ক্লাস করেছে, প্রান্তিক পর্যায়ে বেশিরভাগই তা পারেনি। প্যান্ডেমিকের মধ্যে কেউ অনেক সময় পড়াশোনাটা কন্টিনিউ রাখতে পারেনি দেখা যায়। তারপর হচ্ছে কেউ গাইডলাইন পায় নাই, সঠিক গাইডলাইন পায় নাই। নতুন প্যাটার্ন ছিল, তারপর অনেক গ্যাপ, অনেক পর এক্সাম হয়েছে, এর জন্য মনে হয় সমস্যাটা হয়েছে। গ্রামাঞ্চলের কথা বলবো, সেখানে অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্টের বিষয়গুলো হয়তো অতখানি যত্ন নেওয়ার বা নির্বিচ্ছিন্নভাবে হওয়ার সুযোগ ছিল না। এ বোর্ডে 1446টি বিদ্যালয়ের মধ্যে 90টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। একজনও পাশ করেনি এমন স্কুল নেই। এরপরও ফলাফল নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় শিক্ষা বোর্ড। যে ফলাফল পাশের হার হয়েছে আমাদের 90.19, এই পাশের হারটা এর চেয়ে ভালো হতে পারত যদি ছেলেরা ক্লাস করতে পারত। মূলত এক ধরনের ছেলেরা একেবারেই পড়াশোনা টাচ করেনি, বই টাচ করেনি, এমন ছেলেরাই ফেল করে গেছে। পাশের হার কিংবা জিপিএ 5 নয়, মানসম্মত শিক্ষা হচ্ছে কিনা সেই প্রশ্ন বিশেষজ্ঞদের। এখানে একটা অসুস্থ প্রতিযোগিতায় ছেলেমেয়েদের যাতে না নামতে হয়, একটি সুন্দর প্রতিযোগিতার মধ্যে সুশিক্ষিত হতে পারে, তার জ্ঞান অর্জন করতে পারে। আমাদের ভবিষ্যৎ নাগরিকদের সেভাবে গড়ে তোলার জন্য আমাদের শিক্ষাক্ষেত্রে সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। বরিশালে এবার সব দিক থেকে এগিয়ে মেয়ে শিক্ষার্থীরা। তাদের পাশের হার 91.25 এবং ছেলে শিক্ষার্থীদের পাশের হার 89.17। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। অনলাইন শিক্ষা পদ্ধতি চালু রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার প্রাদুর্ভাব বেড়ে গেলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে। গতকাল ভার্চুয়াল অনুষ্ঠানে গণভবন থেকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ও নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী জানান, সবার জন্য করোনার টিকা নিশ্চিত করতে প্রান্তিক পর্যায়ে নেওয়া হচ্ছে ভ্যাকসিনেশন কার্যক্রম। মহামারীর বাস্তবতায় পুরো বিশ্বেই পাল্টে গেছে শিক্ষা পদ্ধতি, জীবন ব্যবস্থা। সংক্রমণের আতঙ্কে সরাসরি পাঠদান পদ্ধতির বিপরীতে ইন্টারনেট ভিত্তিক যে বিকল্প ব্যবস্থা দাঁড়িয়েছে, সেই পদ্ধতিতেই এবার আয়োজিত হলো এসএসসির ফল প্রকাশের আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজন করে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ও নতুন বই বিতরণের জোড়া অনুষ্ঠানের। গণভবন থেকে এতে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন সরকার প্রধান শেখ হাসিনা। ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন করেন এ বছরের এসএসসির ফলাফল ঘোষণা করছি। প্রধানমন্ত্রীর পক্ষে 11টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রীকে। পরে 2022 শিক্ষাবর্ষের জন্য 4,17,26,856 শিক্ষার্থীর মাঝে 34,70,22,130 কপি বই বিনামূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রাক প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের নতুন বই তুলে দেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মহামারীর কথা বিবেচনায় নিয়ে প্রথাগত শিক্ষা পদ্ধতির পাশাপাশি অনলাইন পাঠদান চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি রাখার কোনো বিকল্প নেই। করোনা কখনো বাড়ছে, কখনো কমছে, আর আমরা সবসময় যেটা লক্ষ্য করেছি যে এই শীতের পরপর যেন এর প্রাদুর্ভাবটা আবার বেড়ে যায়,
কাজে এখন থেকে শিক্ষা মন্ত্রণালয়কে সেই প্রস্তুতি নিতে হবে, অনলাইনে শিক্ষা যাতে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছায় সে ব্যবস্থাটা নিতে হবে। এ সময় ডিজিটাল মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তা করতে অভিভাবকদেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, সবার কাছে টিকা পৌঁছে দিতে সব উদ্যোগ নেওয়া হচ্ছে। ছেলেমেয়েরা যেন ঘরে বসেও পড়তে পারে, সে ব্যবস্থা অনলাইনে শিক্ষা নিতে পারে, সেটাও চালু করা হয়েছে। যে কার্যক্রমটা আমরা চালু করেছি এবং অনলাইনে বা মোবাইল ফোনের মাধ্যমে দিচ্ছি, এ ব্যাপারে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে, সহযোগিতা করতে হবে। পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা ও মানবিক শিক্ষা দিতেও অভিভাবক, শিক্ষক সহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন সরকার প্রধান। 26,000। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা চিকিৎসায় যুক্তরাষ্ট্রের তৈরি মুখে খাওয়ার 2 ধরনের ওষুধ দেশে বাজারজাত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। নির্মাটোলভির ও রেটিনোভির নামে এই দুটি করোনার ওষুধ চিকিৎসায় কার্যকরী ভূমিকা রাখবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভায় একথা বলেন মন্ত্রী। মাত্র 1 সপ্তাহ আগে এই ওষুধ ইউএসএতে বের হয়েছে, আমেরিকাতে। আমরা এখন 1 সপ্তাহ পরে 10 দিন পরেই আমরা বাজারজাত বাংলাদেশে করা আমরা শুরু করতে পারছি। ওষুধ দুটি খুবই কার্যকারী, 88% তার কার্যকারিতা। একটি ডোজে 3টি ট্যাবলেট থাকবে, যেটা প্রত্যেক দিন খেতে হবে এবং সেটা 5 দিন খেতে হবে, অর্থাৎ 5টি ডোজ, মোট 30টি ট্যাবলেট হবে। এটা আরেকটি মাইল ফলক এই করোনা চিকিৎসার জন্য। বাগেরহাটের ফকিরহাটে দেশের প্রথম শতভাগ করোনা ভ্যাকসিনের আওতায় আসা উপজেলা হিসাবে ঘোষণা করা হয়েছে। এতে খুশি উপজেলার বাসিন্দারা। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ভ্যাকসিন গ্রহণে সব উপজেলার অনুকরণীয় হতে পারে বাগেরহাটের এই উপজেলাটি। আলী আকবর টুটুলের তথ্য, সোহাগ আহমেদের পাঠানো ছবি নিয়ে রিপোর্ট। বৃহস্পতিবার বিকালে ফকিরহাট উপজেলার বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানে জনপ্রতিনিধি সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে দেশের প্রথম শতভাগ করোনা ভ্যাকসিন গ্রহণকারী উপজেলা হিসাবে এ উপজেলার নাম ঘোষণা করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। শতভাগ ভ্যাকসিনের আওতায় আসতে পেরে খুশি বাসিন্দারাও। এই উপজেলায় টিকা নিতে পারবেন 1,26,000 জন। এর মধ্যে 1,20,000 জনকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়েছে। সেই হিসেবে ফকিরহাটি দেশের প্রথম শতভাগ করোনা ভ্যাকসিন গ্রহণকারী উপজেলা। বর্তমানে যে কোভিড-19 যে প্যান্ডামিক, সেখান থেকে আমরা কিছুটা নিশ্চিত যে আমরা একটু সেফ জোনে চলে আসছি। সুন্দরভাবে টিকা দিয়েছে এবং টিকা দেওয়ার পর থেকে আমাদের ফকিরহাটে বিশেষ করে আমাদের করোনা শতভাগ মুক্ত হয়েছে। উপজেলার সকলের আন্তরিকতায় লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। 18 বছর থেকে যারা ঊর্ধ্ব বয়স ছিল তারা এবং যারা পরবর্তীতে 12 বছর থেকে 18 বছর, এদের সম্পূর্ণ আমরা পেরেছি। ফকিরহাটের মতো জেলার অন্য 8টি উপজেলাকেও দ্রুত শতভাগ ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। যে 8টা উপজেলাও খুব দ্রুততার সাথে সবার সহযোগিতা নিয়ে আমাদের শতভাগ ভ্যাকসিনেশন প্রোগ্রাম সম্পূর্ণ হবে। এই উপজেলা ভ্যাকসিন গ্রহণে সারা দেশের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে জানিয়ে সবাইকে ভ্যাকসিন গ্রহণে আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদের জন্য অবশ্যই একটা সুখের খবর এবং আমি মনে করি যে অনেকের জন্য এটা অনুসরণীয় একটা উদাহরণ। এই ওসির এই ফকিরহাটের দৃষ্টান্তকে অনুসরণ করে বাগেরহাটকে শতভাগ ভ্যাকসিনেটেড করবে। বাকি 6,000 মানুষ উপজেলার বাইরে থাকায় তাদের ভ্যাকসিনের আওতায় আনা যায়নি। সময় সংবাদ, বাগেরহাট। দেশের 23তম প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকী। গতকাল তার নিয়োগপত্রে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আজ শপথ। এদিকে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করে দায়িত্ব ছাড়লেন বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বললেন, অবসর জীবন একান্তে কাটাবেন তিনি। এখন আমি একদম ফুল ইয়াতে যাব। আপনারা কেউ যদি আমার সাক্ষাৎকার নিতে যান, আমি দিব না, এটা কিন্তু আগে বলি। শেষ কর্মদিবসে অবসর জীবন কিভাবে কাটাবেন এমন প্রশ্নে 22তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বললেন, পরিপূর্ণ নিশ্চিন্ত জীবন কাটাতে চান তিনি। প্রধান বিচারপতি থাকাকালে তাকে নিয়ে সাংবাদিকরা অনেক লেখালেখি করেছে জানিয়ে সৈয়দ মাহমুদ হোসেন বললেন, এতে তার কোনো আক্ষেপ নেই। আপনারা আমার সময় এত বেশি লিখেছেন যে আমি অনেকদিন রাত্রে ঘুমাই নেই। আমি মনে করেছি যে আপনারা আমাকে হয়তো আপন মনে করে একটু বেশি লিখেছেন,
তো এটাতে আমি মাইন্ড করি নাই। এর মাধ্যমে ২২ বছরের বিচারিক জীবনের ইতি টানলেন সৈয়দ মাহমুদ হোসেন। তাই বিদায় নেওয়ার আগে দেশের সর্বোচ্চ আদালতে উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ কর্নার। এদিকে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কাল বঙ্গভবনে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। আর ছুটিতে গেলেন আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলী। হাসান ফয়েজকে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘন হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, জ্যেষ্ঠতা লঙ্ঘন বলে কিছুই নেই। এখানে কিন্তু কোনো নিয়ম নাই যে যিনি জ্যেষ্ঠ তাকে করতে হবে। যিনি জ্যেষ্ঠ তাকে যদি করার কোনো নিয়ম না থাকে, তাহলে যিনি জ্যেষ্ঠ তাকে যদি করা না হয়, তাহলে পরে লঙ্ঘন বলা যাবে না। দেশের ইতিহাসে প্রধান বিচারপতি নিয়োগে এখন পর্যন্ত ৯ বার জ্যেষ্ঠতার লঙ্ঘন হয়েছে বলে জানান আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গুগল, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশো ক্যাশ সার্ভার বন্ধ হচ্ছে আজ। ইতিমধ্যেই প্রান্তিক গ্রাহকরা ইন্টারনেট ব্যবহারে পড়েছেন ভোগান্তিতে। বিটিআরসি বলছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে এখন থেকে নির্ধারিত অপারেটর ছাড়া আর কারো কাছে ক্যাশ সার্ভার থাকবে না। বন্ধের তালিকায় থাকা সার্ভারগুলো স্থানান্তরের সুযোগ দেওয়া হয়েছে। তবে ফেসবুক ও গুগলের অসহযোগিতায় তা কাজে লাগানো যায়নি বলে অভিযোগ ইন্টারনেট সেবাদাতাদের। শুভ খানের রিপোর্ট। ক্যাশ সার্ভার মূলত গুগল, ফেসবুক, ইউটিউবের প্রধান সার্ভারের সাথে সংযুক্ত সহযোগী নেটওয়ার্ক ব্যবস্থা। বাংলাদেশের কোনো গ্রাহক গুগল, ফেসবুক কিংবা ইউটিউবে তথ্য বা ভিডিও চাইলে প্রথমে প্রধান সার্ভার থেকে তা সরবরাহ করা হয়। গ্রাহক সংশ্লিষ্ট কন্টেন্টটি একবার দেখার পর তা স্বয়ংক্রিয়ভাবে দেশীয় ইন্টারনেট সেবাদাতাদের ক্যাশ সার্ভারে জমা হয়। এরপর একই কন্টেন্ট অন্য গ্রাহক দেখতে চাইলে স্থানীয় ক্যাশ সার্ভার থেকে মুহূর্তেই সরবরাহ করা হয়। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে ৩১ ডিসেম্বর অর্থাৎ শুক্রবারের মধ্যে আইআইজি, নিক্স, ন্যাশন ওয়াইড আইএসপি এবং মোবাইল অপারেটর ছাড়া ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের কাছে থাকা ক্যাশ সার্ভার অপসারণের নির্দেশ দেয় বিটিআরসি। ইন্টারনেট সেবাদাতারা বলছে, বর্তমানে বাংলাদেশে গুগল, ফেসবুকের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের ১৬০০ সার্ভার রয়েছে। তবে সময়সীমা শেষ হলেও ফেসবুক, গুগলের অসহযোগিতায় প্রান্তিক পর্যায়ে থাকা ৩৫০র মতো সার্ভার এখনও সরানো যায়নি। বিটিআরসি থেকে আমাদের এনওসিটা দিয়ে দিয়েছে, বাট আমাদের গুগল, ফেসবুক বা লোকাল রিপ্রেজেন্টেটিভ যারা এখানে আছে তাদের আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা পাচ্ছি না। নতুন সিদ্ধান্তের কারণে সেবা খাতে বাড়বে বৈষম্য। প্রান্তিক পর্যায়ের যে ইউজাররা আছে গুগল এবং ফেসবুকের ব্যান্ডউইথ তারা কাঙ্ক্ষিত ব্যান্ডউইথটা তারা পাবে না। অবশ্যই একটা বৈষম্য তৈরি হচ্ছে এবং যারা ছোট আইএসপি তারা অবশ্যই এখানে একটু অসুবিধার মধ্যে পড়ছে। বিটিআরসি বলছে, অনুমোদন ছাড়া স্থাপন করা গুগল ও ফেসবুকের ক্যাশ সার্ভারগুলো নিরাপত্তার জন্য হুমকি। বিভিন্ন ধরনের গুজব হঠাৎ করেই এসে সারা দেশে স্প্রেড হয়ে যাচ্ছে, যেটা আমাদের কোনো রেগুলেশন বা কোনো নিয়ন্ত্রণ সেখানে থাকে না। তো সবকিছুকে সামনে নিয়েই মূলত আমরা এই ক্যাশ সার্ভারের রিঅ্যারেঞ্জ বলতে পারেন। এর আগে ৩১ জুলাইয়ের মধ্যে ক্যাশ সার্ভার অপসারণের নির্দেশ দিলেও সেবাদাতাদের অনুরোধে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 31st নাইট উপলক্ষে এবার উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, হোটেলগুলোর আয়োজনে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে যায় তেমন অনুষ্ঠানেরই অনুমতি দেওয়া হবে। নাশকতা এড়াতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কালের পরিক্রমায় একেবারে শেষ প্রান্তে 2021, মাত্র একদিন বাদেই নতুন খ্রিস্টাব্দ বরণ করা হবে বিশ্বব্যাপী। হালের সংস্কৃতিতে পুরনো বছরকে বিদায় জানানো শেষে নতুনের বরণে মেতে ওঠার অন্যতম উপলক্ষ হয়ে আসে 31st নাইটের আয়োজন। মহামারী করোনায় সেই উদযাপনেও ভাটা গেল 2 বছর ধরে। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়াচ্ছে নতুন শঙ্কা, আর সেজন্যই এবারেও ঘটা করে বর্ষবরণ উদযাপনে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা জানালো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার বিকেল থেকেই মহানগরীর মোড়গুলোতে নিরাপত্তা চৌকির তল্লাশি জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ। উৎসবকেন্দ্রিক এলাকাগুলোর প্রবেশমুখেই বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। মহামারীর পাল্টে যাওয়া বাস্তবতায় নগরবাসীও নিরাপত্তার এই উদ্যোগগুলিকে স্বাগত জানাচ্ছেন। আমাদের জনসাধারণের জন্য এটা খুবই ভালো একটা উত্তম ব্যবস্থা। ছিনতাই, রাজধানী, তারপর মাদক,
এইগুলি থেকে মানে সতর্ক হবে। আমাদের কোঅপারেট করা উচিত আর সবারই নিয়ম মেনে চলা উচিত। কেমন হবে বর্ষবরণের সময় বাইরের পরিস্থিতি, সেসবের বিস্তারিত তুলে ধরতে বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফ করেন মহানগর পুলিশের শীর্ষকর্তা। জানান খোলা জায়গায় কোনো জামায়াত হতে দেবেন না তারা। অনুরোধ ছিল পটকা আতশবাজির আয়োজন না করার। আমাদের কালচারের সাথে মিলে এই ধরনের কোনো অনুষ্ঠান তারা করতে পারবে। এখানে ওই ভিজে পার্টি ডিজে পার্টি এই ধরনের কোনো পার্টি আমরা অ্যালাউ করব না। শহরের কোথাও উন্মুক্ত স্থানে এই ধরনের কোনো পার্টি আয়োজনের বিপক্ষে, এবং এটা দিতে না হয় আমরা সেটার জন্য নগরবাসীকে অনুরোধ করব। নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই, তবুও বাড়তি নিরাপত্তার চাদরে রাজধানী সুরক্ষিত রাখা হবে বলে জানান ডিএমপি কমিশনার। আমরা অ্যালাউ করব না। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি নেতিবাচক কিছু ঘটনার পরও পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে কক্সবাজারে ছুটছেন পর্যটকরা। তবে 31st নাইটে সরকারি নির্দেশনার কারণে সৈকত উন্মুক্ত স্থানে নেই কোনো আয়োজন। তারপরও 4.5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্টে বুকিং হয়েছে আশানুরূপ। আর পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক মাঠে থাকছে 2 শতাধিক টুরিস্ট পুলিশ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই সৈকতে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যাস্তকে বিদায় জানাতে প্রতি বছর ছুটে আসেন হাজারো পর্যটক। সম্প্রতি নেতিবাচক কিছু ঘটনা ঘটেছে সৈকতের এই শহরে, যার কারণে পর্যটক সংকটে শঙ্কা করেছিল অনেকে। তবে সব শঙ্কা কাটিয়ে সৈকত শহরে ছুটে আসছে পর্যটকরা। নতুন বছরকে স্বাগত জানাতে ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয় সব হোটেল ও মোটেলকে, কিন্তু এবছর তা চোখে পড়ছে না। তবে হোটেল মোটেলে বাড়ছে রুম বুকিং। গেস্টদের বিনোদনের জন্য আমরা স্পেশাল বুফে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এরকম একটা আয়োজন করেছি। পর্যটকরা যাতে এসে এখানে মজা পায়, সেজন্য আমরা এখানে কালচারাল শো প্লাস আমরা ফুড ফেস্টিভ্যাল করতে যাচ্ছি। পর্যটকদের আগমনকে ঘিরে নতুন করে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আর জেলা প্রশাসক জানিয়েছেন, পর্যটকদের সুবিধা নিশ্চিতের জন্য 7 দফা বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ট্যুরিস্ট পুলিশের যে প্রতিটি সদস্য সেদিন মাঠে থাকবেন। 31স্টে যারা আসবে তারা যেন পর্যটন সুবিধাটা পায়, এটা নিশ্চিত করবার জন্যই আমাদের এই 7 দফা বিশেষ উদ্যোগ আমরা গ্রহণ করেছি। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে সৈকত শহর কক্সবাজারে তারকামানের হোটেলগুলো শতভাগ বুকিং এবং অন্যান্য হোটেলগুলো 70% রুম বুকিং হয়েছে বলে জানিয়েছে টুয়ার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার খেলার খবর। নিউজিল্যান্ডে টাইগারদের প্রস্তুতি ম্যাচের পারফরমেন্সে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। নতুন বছরে টেস্ট সিরিজ নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ দল, বললেন টিম অপারেশনস ম্যানেজার নাফিস ইকবাল। তিনি বলেন, বর্ধিত কোয়ারেন্টাইন সহ নানা জটিলতা কাটিয়ে মাঠের খেলায় বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছে দল। টি-20 বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ, মাঠের ফলাফল আর বাইরের নানা ঘটনায় জর্জরিত দলটা নিউজিল্যান্ডের সৌন্দর্যে হয়তো একটু প্রশান্তির খোঁজেই ছিল। কিন্তু ওশেনিয়ায় শুরুর সময়টা একেবারেই ভালো কাটেনি। একের পর এক ঝামেলার মধ্য দিয়ে গেছে ক্রিকেটাররা। কোভিড আর বর্ধিত কোয়ারেন্টাইনে দম বন্ধ অবস্থা ছিল যেন। এমনকি একাধিক ক্রিকেটার না খেলেই দেশে ফিরে আসতে চেয়েছিলেন। সেসব চাপ আর শঙ্কা এখন অনেকটাই কাটিয়ে উঠেছে মুমিনুল, মুশফিকরা। আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটেছিল, যার কারণে হয়তো বা আমরা ট্রেনিংটা 3-4 দিন ওইভাবে করে করতে পারিনি। সো ইট ওয়াজ চ্যালেঞ্জিং। এখান থেকে বের হওয়ার পর boys have cope up well. আমাদের ম্যানেজমেন্ট হ্যাজ ওয়ার্কড হার্ড এবং যথেষ্ট যা ফ্যাসিলিটিস ছিল, যা সময় ছিল, আমরা পুরোপুরি অ্যাভেল করার চেষ্টা করেছি। মাউন্ট মঙ্গানুয়ে দুদিনের প্রস্তুতি ম্যাচটা খারাপ যায়নি। প্র্যাকটিস ম্যাচে যে টার্গেট ছিল টিম ম্যানেজমেন্টের, সেটা পূরণ হয়েছে। লাস্ট প্র্যাকটিস ম্যাচেও দেয়ার ওয়াজ অ্যান interruption first day আপনার রেনের, বাট স্টিল ওই somehow we put up a good show with the ball, and পরের দিন it was a great weather, যেখানে আমরা সবাই ব্যাটিং করেছি। অনেক ব্যাটসম্যানরা রান করেছে, কিছু ব্যাটসম্যান কেমিও খেলেছে, বাট ইম্পর্টেন্ট পার্ট ওয়াজ they all batted well, এবং কিছু সময় তারা মাঝখানে ক্রিজে খেলতে পেরেছে। সো ওভারঅল প্রিপারেশনের দিক থেকে আই এম শিওর যে আমাদের ম্যানেজমেন্ট এবং প্লেয়ার্স আর স্যাটিসফাইড। It was challenging, it is difficult because the condition is very much different to our home condition, and you know New Zealand is very good team. They are a terrific team in their own den. So yes, it will be a good challenge, but আমাদের টিমটাও খুব কনফিডেন্ট মনে হচ্ছে। We had a good team dinner last night, so everybody gelled up well.
everybody is in a good mood এবং ইনশাআল্লাহ we hope that সামনে একটা ভালো টেস্ট ম্যাচ আমরা আশা করতে পারি। নিউজিল্যান্ডের মাটিতে কখনোই ম্যাচ জেতা হয়নি, তার উপর এ সফরে সিনিয়র 5 ক্রিকেটারের মধ্যে এক মুশফিক ছাড়া নেই কেউ, তাই প্রস্তুতি নিয়ে তৃপ্ত হলেই চলছে না, মূল ম্যাচেও সেটার প্রতিফলন থাকা জরুরি। মাকসুম আলম খান, সময় সংবাদ। দেশের বৃহত্তম মোকাম কুষ্টিয়ার খাজানগরে চালের দাম বেড়েই চলেছে। সপ্তাহ ব্যবধানে প্রায় সব ধরনের চাল কেজি প্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। হঠাৎ চালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। মিলারদের দাবি, বেশি দামে ধান কেনা ও পরিবহন ব্যয় বাড়ার কারণে বাড়ছে চালের দাম। SM রাশেদের পাঠানো তথ্য ও বাবুল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। দেশের সবচেয়ে বড় চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। এখানে চালের দাম বাড়লে তার প্রভাব পড়ে সারা দেশে। সপ্তাহ ব্যবধানে এখানে সরু জাতের চালের দাম কেজি প্রতি 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে, যার ফলে পাইকারি বাজারে বেড়েছে বস্তা প্রতি 100 থেকে 150 টাকা পর্যন্ত। হঠাৎ করে চালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। চালের দাম বৃদ্ধি হয়ে গেছে, বেড়ে গেছে, এখন আমাদের আয় ইনকাম কম, এটা কিনে খেতে আমাদের খুব কষ্ট হয়। যদি সরকার চালের দাম কমায় দিত তাহলে আমাদের কেনাকাটা একটু সহজ হতো। মিলারদের দাবি, দাম বৃদ্ধির কারণে মিলগুলোতে চালের মজুদও বেড়েছে, যার ফলে লোকসান গুনতে হচ্ছে তাদের। তেলের দাম বৃদ্ধি কারণে চালের দাম বৃদ্ধি হয়ে গেছে। মজুদের কারণে কিন্তু আমাদের বেচা বিক্রি নাই, এবং এই বেচা বিক্রি না থাকার কারণে আমরা কিন্তু এখন লসের দিকে চলে যাচ্ছি। ডিজেল ও ধানের দাম কমলে চালের দামও কমে যাবে বলে জানান মিল মালিক অ্যাসোসিয়েশনের নেতা। ধানের বাজার যদি কমে অথবা তেলের বাজারটা যদি একটু কমে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো চাউলের বাজার কিছুটা কম হইতে। জেলা খাদ্য বিভাগের তথ্য মতে কুষ্টিয়ায় 35টি অটো, 45টি সেমি অটো এবং 1100টি হাস্কিং মিল রয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। জনঘনত্ব অনুসারে নাগরিক সব সুযোগ সুবিধা রাখার শর্তে বহুতল ভবন নির্মাণের ব্যবস্থা রেখে ডিটেইল এরিয়া প্ল্যান ড্যাব চূড়ান্ত করেছে পর্যালোচনা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। শিগগিরই এটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে এবং অনুমোদনের পরই গেজেট আকারে প্রকাশিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। রাজধানী ঢাকাকে কেন্দ্র করে 1528 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 2016 থেকে 2035 সালের জন্য সার্বিক উন্নয়নে ডিটেইল এরিয়া প্ল্যান ড্যাব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। আওতাধীন এলাকায় 2035 সাল পর্যন্ত জনসংখ্যা ধরা হয় 2,60,00,000। ঢাকা মহানগর অঞ্চলের জন্য 2010-এর জুনে গেজেট আকারে প্রকাশিত হলেও নানা পরিবর্তন, সংশোধন ও পর্যালোচনার পর অবশেষে এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে বৃহস্পতিবার চূড়ান্ত করা হয় এটি। এ সময় মন্ত্রী, সচিব ও কমিটির সংশ্লিষ্টরা যত্রতত্র পার্কিং বন্ধ, রেল ক্রসিংয়ে আন্ডারপাস নির্মাণ, দূরপাল্লার বাস চলাচলে বাইপাস সড়ক নির্মাণ সহ নানা সুপারিশ তুলে ধরেন। কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার মন্ত্রী জানান, নাগরিক সার্বিক সুযোগ সুবিধা রেখেই ড্যাব চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে। 40 তলা, 50 তলা, 100 তলা বিল্ডিং যদি কেউ করতে চায় তাদেরকে অভিনন্দন জানাই। কমিউনিকেশন সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা, ইউটিলিটির সুবিধা যদি থাকে তাদেরকে অনুমোদন দিয়ে দেওয়ার জন্য। রেলওয়ে স্টেশনটাই আমাদের জন্য এখন সবচেয়ে বেশি যন্ত্রণার কারণ হয়ে দেখা দিয়েছে। সভাতে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা সেই সিদ্ধান্ত অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। নগরীতে ভবন নির্মাণের ক্ষেত্রে পরিবেশ রক্ষার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দেন স্থানীয় সরকার মন্ত্রী। পরিবেশকে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অনুমতি পাওয়ার 7 মাস পরও চালু হয়নি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার। ভারতের অভ্যন্তরীণ জটিলতায় আটকে আছে কার্যক্রম। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পাসপোর্টধারী যাত্রীদের। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি। ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় বন্দরের ইমিগ্রেশন চেকপোস্টটি চলতি বছর 23 মার্চ খুলে দেওয়া হয়। তবে রুটটি চালু হলেও ব্যবহার করতে পারছেন না পাসপোর্টধারী যাত্রীরা। শর্ত সাপেক্ষে ভারত থেকে যাত্রী আসতে পারলেও ওপারে যেতে পারছেন না কেউই। এতে দ্বিগুণ অর্থ ব্যয়ের পাশাপাশি চরম ভোগান্তির শিকার হচ্ছেন উত্তরের বাসিন্দারা। এজন্য হিলির ইমিগ্রেশন চেকপোস্টটি দ্রুত চালুর দাবি স্থানীয়দের। শত শত যাত্রী গেছে, এখন যেতে পারছে না। এই জন্য আপনার এলাকার যাত্রীদের আপনার অনেক ভোগান্তি হচ্ছে। আমাদের অনেক সমস্যা হয়, আমাদের আর্থিকভাবে খরচ বেড়ে যায়,
এবং দূর থেকে ঘুরতে যে আমাদের রোগীরও অনেক সমস্যা বেড়ে যায়। এই চেকপোস্ট দিয়ে বহু লোক আগে ভারতে যাওয়া আসা করতো, ইদানিং দেখছি ভারত থেকে যে যাত্রী আসছে কিন্তু ভারতে যাবার কোনো ব্যবস্থা নেই। এদিকে ইমিগ্রেশন চেকপোস্ট চালুর বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা চলছে বলে জানান কাস্টমস কর্তৃপক্ষ। যেভাবে আগে স্বাভাবিকভাবে যাত্রী চলাফেরা করতো এরা যাতে আবারও শুরু করা যায় এ বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা হচ্ছে, প্রাদেশিক সরকার এ বিষয়ে আলোচনা করছে এবং আমাদের দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা হচ্ছে। 0 পয়েন্ট যদি পুনরায় ইমিগ্রেশন চালু হয়, মানে যাত্রী, আমি বলছি যে বহির্গমন, আগমনটি আমরা দেখতে পাচ্ছি এখন বহির্গমন একেবারেই শূন্যের কোঠায়। তো চালু হলে নিঃসন্দেহে আমাদের পোর্টের এখানকার স্বাভাবিক যে ট্যাক্স, রাজস্ব ট্যাক্স, সেটাই আমরা পাবো। প্রতি বছর হিলি ইমিগ্রেশন দিয়ে দুই দেশের মধ্যে কমপক্ষে 1.5 লাখ পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকেন। সময় সংবাদ, হিলি। বাংলাদেশের যে অর্জন তা মাত্র 21 বছরে হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। গতকাল বিকেলে গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এক সভায় এ মন্তব্য করেন তিনি। 50 বছরে আমরা যে জায়গায় থাকার কথা ছিল সেই জায়গায় আমরা যেতে পারি নাই। আমাদের যা অর্জন তা হচ্ছে আমাদের 21 বছরের অর্জন 50 বছরের মধ্যে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ভাতা সংক্রান্ত দাবি দেওয়া সমাধানের আশ্বাস দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। গতকাল রাজধানী কাকরাইলে বেসরকারি শিক্ষকদের আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর নজরে আনা হবে। আমি কথা দিচ্ছি, এই কাজে আমরা আপনাদেরকে সম্পূর্ণ সহায়তা দিব। সর্বোপরি আছেন আমাদের শেষ আশ্রয় শেখ হাসিনা। তাকে বলেছি যে কাগজগুলো নিয়ে আমার অফিসে আসার জন্য আমি নিজে সার সংক্ষেপ তৈরি করব, আমার নিজের কলম দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়টা তুলে ধরতে হবে। কৃষি ক্ষেত্রে কৃষিবিদদের অবদানের কথা তুলে ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশ এখন কৃষি ক্ষেত্রে কেস স্টাডি হিসেবে বিশ্বের কাছে পরিচিত। এছাড়াও দেশের মূল চালিকা শক্তি কৃষিকে এগিয়ে নিতে দেশের সব গবেষণা প্রতিষ্ঠানকে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। গতকাল রাজধানীর BARC মিলনায়তনে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির বিজয়ের 50 বছর কৃষিখাতে অর্জন শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। সেই প্রতিকূলতাকেও মোকাবেলা করে যেভাবে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছে সেটি সত্যিকার অর্থে পৃথিবীর সামনে উদাহরণ। এজন্য বিশ্ব খাদ্য সংস্থা বাংলাদেশকে কেস স্টাডি হিসাবে আফ্রিকার দেশগুলোর কাছে, অন্যান্য দেশগুলোর কাছে উপস্থাপন করে এবং এই অর্জনের পিছনে যাদের সবচেয়ে বড় অবদান তারা হচ্ছেন আপনারা কৃষিবিদ। 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল বিকেলে ঢাকা মহানগর মহিলা কলেজ মিলনায়তনে বিজয়ের 50 বছর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সবাইকে দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আমরা 18 বছরে মধ্যম আয়ের দেশ আমরা পরিণত হয়েছি, উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। সুতরাং এই অর্জনকে আমরা ধরে রাখবো। মুক্তিযুদ্ধের চেতনাটা যদি আপনাদের মধ্যে না থাকে তাহলে আর পারা যাবে না, আর যদি থাকে তাহলে সম্মিলিতভাবে ইনশাআল্লাহ 2041 সালে আমরা হব উন্নত বাংলাদেশ। এবার আবারও যাব দেশের বাইরের খবরে। দক্ষিণ আফ্রিকায় করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় এর প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। ব্যবসায় মন্দাভাব দেখা দেয়, অনিশ্চয়তায় রয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ আফ্রিকায় বিগত বছরগুলোতে বড়দিন ঘিরে মাসব্যাপী প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা ভালো চললেও এবার ছিল একেবারেই ব্যতিক্রম। করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রনের প্রভাবে বেচা বিক্রিতে দেখা দিয়েছে মন্দাভাব। এতে বিপাকে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। এবারে সরকারি কোনো নিষেধাজ্ঞা না থাকার পরেও ব্যবসা বাণিজ্য গত 2 বছরের মতোই সাউথ আফ্রিকাতে ডিসেম্বর মাসে ব্যবসা বাণিজ্য অনেকটাই খারাপ যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার করোনা পরিস্থিতির এমন অবনতি হতে থাকলে দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতিতে কর্মসংস্থান হারানোর শঙ্কা করেছেন অনেকেই। দক্ষিণ আফ্রিকায় কোভিডের নতুন রূপ অমিক্রন প্রভাব ফেলেছে দৈনন্দিন জীবন জীবিকায়, সমাজ আর সামাজিকতায়। করোনা মহামারীতে দীর্ঘ ক্ষয়ক্ষতিতে নানা প্রতিবন্ধকতায় উৎসবের আমেজ হারিয়েছে দেশটির রাষ্ট্রীয় এবং ধর্মীয় অধিবেশগুলো। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। জার্মানিতে বেড়েই চলেছে ওমিক্রনের সংক্রমণ। এই অবস্থায় সরকারের করোনার নীতির সমালোচনার পাশাপাশি টিকা গ্রহণ নিয়েও
শঙ্কার কথা জানিয়েছেন সাধারণ মানুষ। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। গেল নভেম্বর থেকে ডেল্টা ভেরিয়েন্টে কাবু জার্মানিতে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এর মধ্যে দেশ জুড়ে নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা 13,500 ছাড়িয়েছে। সব মিলিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা এখন 1,12,000 আর সংক্রমণ ছাড়িয়েছে 70 লাখ। এদিকে টিকার 2 ডোজ গ্রহণের পরও করোনায় মৃত্যু ও নতুন করে সংক্রমিত হওয়ার ঘটনায় জনমনে নেতিবাচক মনোভাব দিনকে দিন বেড়েই চলেছে। করোনার 2 ডোজ টিকা নিয়েও নতুন করে সংক্রমিত মানুষের সংখ্যা বাড়ছে। আমি এখনো কোনো টিকা নেইনি, কারণ তৈরি টিকাগুলোর উপর আস্থা রাখা সম্ভব হচ্ছে না। নতুন করে শুনছি করোনার ওমিক্রন ভেরিয়েন্টের বিরুদ্ধে কোনো টিকাই কার্যকর না। তো সাধারণ মানুষ যাবেটা কোন দিকে? এদিকে ওমিক্রনকে রুখতে সুখবর দিল মার্কিন যুক্তরাষ্ট্রের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভাভ্যাক্স। প্রোটিন সমৃদ্ধ নোভাক্সোভিড NVX CoV2373 নামের নতুন এই ভ্যাকসিনটি ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর বলে বিশ্বাস প্রতিষ্ঠানটির বিজ্ঞানীদের। ভ্যাকসিনটি ইতিমধ্যে ইউরোপীয় মেডিসিন এজেন্সির অনুমোদন পাওয়ার পর প্রাথমিকভাবে 10 কোটি ডোজের একটি চুক্তিও করেছে EU। অন্যদিকে মার্কিন এই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি অনুযায়ী জার্মানি পাবে 40 লাখ ডোজ। করোনা বিরোধী জনসমাগম ও সমাবেশের পরও সংক্রমণ থেকে বাঁচতে টিকার কোনো বিকল্প দেখছেন না স্থানীয়রা। আমরা মনে করি করোনার আগের ভ্যারিয়েন্টগুলোর মতো ওমিক্রনও সংক্রামক, তাই বাঁচতে হলে টিকা নেয়ার কোনো বিকল্প দেখছি না। জার্মানি জুড়ে করোনা সংকটে বড়দিনের মতো নতুন বছর বরণেও থাকছে না বিশেষ কোনো আয়োজন। গেল নভেম্বরের পর থেকে 24.4 মিলিয়ন মানুষ ভ্যাকসিনের আওতায় আসায় স্বস্তি ফিরেছে জার্মানির স্বাস্থ্য বিভাগে। কিন্তু একই সাথে জার্মানির বিভিন্ন অঞ্চলে সরকারের দেয়া করোনা নীতিবিরোধী সমাবেশ বেড়ে যাওয়ায় অস্বস্তিতে রয়েছে গোটা প্রশাসন। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। করোনার থাবায় সবচেয়ে খারাপ সময় পার করছে আয়ারল্যান্ড। প্রতিদিন শনাক্তের নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। এ অবস্থায় স্থানীয়দের পাশাপাশি শঙ্কা বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সবশেষ একদিনে শনাক্তের সংখ্যা 20,000-এরও বেশি। করোনা নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। দ্রুত সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে প্রবাসীদের মাঝে। এদিকে দেশটিতে অন্তত 94% প্রাপ্তবয়স্কদের করোনার টিকা দেওয়া হয়েছে। নতুন বছরের শুরুতে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা থাকলেও করোনা রোধে পর্যাপ্ত কর্মসূচি হাতে নেয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এবার আবারও চলে যাব খেলার খবরে। FTP অনুযায়ী BPL এর পর 19 ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। 3টি ওয়ানডে এবং 2টি T20 খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এদিকে BPL এবং ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ সামনে রেখে মিরপুর, চট্টগ্রাম এবং সিলেট ক্রিকেট স্টেডিয়ামের সংস্কার কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। ব্যস্ত জাতীয় দল, ব্যস্ত ঘরোয়া সূচি। কোভিড পরিস্থিতিতেও নিস্তার নেই টাইগারদের। নিউজিল্যান্ডে সফর শেষে BPL ব্যস্ততা টাইগারদের। এরপরই বাংলাদেশে আসার কথা আফগানিস্তানের। FTP অনুযায়ী এখনও ঠিকঠাক সূচি, তবে পরিবর্তন আসতে পারে পরিস্থিতির বিবেচনায়। FTPতে আফগানিস্তান যেভাবে আছে সেভাবে আমাদের ইমিডিয়েট আফটার BPL প্রবাবলি 19 or 20-তে তারা আসবে। এভাবেই আমাদের পরিকল্পনা রয়েছে এবং আমাদের প্রিপারেশন আমরা সেভাবে নিচ্ছি। আবার সব কিছু ডিপেন্ড করবে হচ্ছে তখনকার পরিস্থিতি কি হয় বা আফগানিস্তান বোর্ডের যে সিচুয়েশনে যদি কোনো পরিবর্তন আসে কিনা সব কিছু বিবেচনা করেই তখন সিদ্ধান্ত হবে। পাকিস্তানের বিপক্ষে টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারির ভঙ্গুর দশা নিয়ে হয়েছে নানা সমালোচনা। তাছাড়া মিরপুর, শেরে বাংলা এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সংস্কারের কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি। এরই মধ্যে সাগরিকায় বসেছে নতুন চেয়ার। এবার শুরু হয়েছে মিরপুরে। সংশ্লিষ্ট আরও কিছু উন্নয়ন প্রকল্প বিসিবির হাতে রয়েছে বলেও জানান বোর্ড কর্তা। মিনিমাম যে রিকোয়ারমেন্টসগুলো সেগুলোকে আমরা আরও ভালো করা বা আপগ্রেড করার পরিকল্পনা নিয়েছি এবং তারই অংশ হিসেবেই কিন্তু এই ঢাকা, চিটাগং এবং সিলেটের স্টেডিয়ামগুলোর যে চেয়ারগুলো যেগুলো ইতিপূর্বে লাগানো হয়েছিল সেগুলোকে আমরা
যেগুলো নষ্ট হয়েছে সেগুলো আমরা রিপ্লেস করার চেষ্টা করছি। যে সমস্ত জায়গায় এখন আমাদের ডোমেস্টিক T20 হবে বা অন্যান্য যে ইন্টারন্যাশনাল কমিটমেন্ট আছে সেই স্টেডিয়ামকে ধরেই আমরা প্ল্যান করছি। এদিকে এখনও নির্ধারণ হয়নি বিসিবির তত্ত্বাবধানে থাকা ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা। আর ইউএসএ ক্রিকেটের সাথে কাজ করতে চায় বিসিবি, যে কোনো প্রয়োজনে বিসিবির পক্ষ থেকে দেয়া হবে সহযোগিতা। এই দলটার ফ্র্যাঞ্চাইজি বা স্পন্সরশিপ ডিলটা আমাদের এখনো হয়নি, সো আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা এই দলটার যদি কোনো স্পন্সরশিপ বা ফ্র্যাঞ্চাইজির কোনো ডিল আমরা পেয়ে যাই তাহলে আমরা সেটা হয়তো হ্যান্ডবুক করে দিব। আইসিসিও বেশ হোপফুল এই আমেরিকান টেরিটরিতে ক্রিকেটকে ডেভেলপ করার জন্য। যেহেতু আমেরিকান ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হয়ে একজন এসছেন, আমরা পজিটিভলি ওনার কথা শুনেছি এবং আমাদের দিক থেকে যদি কোনো স্কোপ থাকে সহযোগিতা করার অবশ্যই আমরা করব। আইসিসির ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে সহযোগী দেশগুলোর সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বিসিবি রাখতে চায় বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিপিএলকে সামনে রেখে প্রতিদিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবারও ব্যক্তিগত অনুশীলন করেছেন ক্রিকেটাররা। নেটে নিজেকে ঝালিয়ে নিয়েছেন টাইগারদের T20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডে অধিনায়ক তামিম এদিন ব্যাটিংয়ে চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন রানিংয়ে। বিসিএল শেষে মিরপুরে অনুশীলন করেছেন সৌম্য সরকার। ছিলেন জাতীয় দলের অপেক্ষায় থাকা ক্রিকেটাররাও। কি কথা তার সাথে একাডেমি মাঠে T20 কাপ্তান মাহমুদুল্লাহ রিয়াদ আর নির্বাচক হাবিবুল বাশার সুমন। জাতীয় দল নাকি বিপিএল এ ঢাকা, কি হচ্ছে আলোচনা, কেমন জমবে সাবেক আর বর্তমান দুই কাপ্তানের রসায়ন। একাডেমি মাঠ ছাপিয়ে মূল মাঠ। টেস্ট দল নিউজিল্যান্ডে থাকলেও হোম অফ ক্রিকেট যেন মিলন মেলা। এ যেমন বিসিবির ফিটনেস ট্রেনার তুষারকান্তি হাওলাদার মাঠে আসলেন দুই ছেলেকে নিয়ে। তামিমের সঙ্গে তাদের খুনসুটিটাও জমে উঠেছিল বেশ। ক্রিকেটারদের ব্যস্ততা আসন্ন বিসিএল আর বিপিএলকে ঘিরেই। জিম্বাবুয়ে সিরিজের পর নানা কারণে জাতীয় দলের বাইরে তামিম ইকবাল খান। গেল অনেকদিনই কাজ করছেন নিজের ফিটনেস নিয়ে, কমিয়েছেন মেদ, প্রতিদিনই পালাক্রমে করছেন রানিং আর ব্যাটিং। তবে এদিন রানিংয়েই পেল প্রাধান্য, চলল প্রায় ঘণ্টাখানেক। একাডেমি মাঠে দুই তরুণ তুর্কি কাজী অনিক আর রেজাউর রহমান রাজা তুলছিলেন গতির ঝড়। লক্ষ্যটা রিয়াদের স্ট্যাম্প। মাঝে মাঝে বাউন্সার আর স্লোয়ারে বেশ ভালোই ভুগিয়েছেন রিয়াদকে। প্রতি উত্তরে মাহমুদুল্লাহ কয়েকবার বলকে করেছেন সীমানা পার। নেট প্রস্তুতি হলেও এখানেও ছিল প্রতিযোগিতা। ব্যাটিং অনুশীলন করেছেন তামিম ইকবালও, যেখানে পেসের বিপরীতে স্পিনে কিছুটা সাবলীল ছিলেন এই ড্যাশিং ওপেনার। এরই মাঝে মিরপুরে এসেছিলেন সৌম্য সরকারও। ক্রিকেটারদের এমন অনুশীলন চলবে জানুয়ারির প্রথম সপ্তাহ জুড়েই। 9 জানুয়ারি থেকে শুরু হবে বিসিএল, এরপরই বিপিএল এর উত্তাপ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 3 বিষয়ে পরীক্ষা নেয় বাকি বিষয়গুলো চর্চার বাইরেই থেকে গেছে এসএসসিতে উত্তীর্ণদের। ক্ষতি পুষিয়ে নিতে উচ্চ মাধ্যমিকে ভর্তির আগে বিশেষ ক্লাস নেওয়ার পরামর্শ। মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ। বিভিন্ন শর্তের বেড়াজালে সুযোগ নিতে ব্যর্থ অনেকে। আবারও ধরপাকড়ের সংখ্যায় প্রবাসী বাংলাদেশিরা। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।